দেশজোড়া বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করলেন, কিন্তু সেই পদত্যাগের পরেও গণবিদ্রোহ চলছে। আর এই গণবিদ্রোহের দাবি মেনে নিলেন তিনি। ছাত্র যুবদের বিক্ষোভের মাঝে পড়ে যখন তার ক্যাবিনেটের মন্ত্রীরাই একে একে দূরত্ব বাড়িয়ে পদত্যাগ করেন, তখনই দেশত্যাগের জল্পনা বাড়িয়ে পদত্যাগ করেন তিনি। বুদ্ধভূম এখন যেন বদ্ধভূম। দেশজোড়া বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করলেন, কিন্তু সেই পদত্যাগের পরেও গণবিদ্রোহ চলছে। আর এই গণবিদ্রোহের দাবি মেনে নিলেন তিনি। সেনাবাহিনীর তরফেও তাকে পদত্যাগের অনুরোধ করা হয়েছিল। সূত্রের খবর, নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিংদেল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং তাকে ইস্তফা দেওয়ার জন্য অনুরোধ করেন। আর এরপর সেনাবাহিনীর কাছে নিরাপত্তার নিশ্চয়তা চান কেপি শর্মা ওলি, তারপরেই পদত্যাগ। রাষ্ট্রপতির উদ্দেশ্যে সেখানে তিনি লিখছেন, নেপালের সংবিধান অনুযায়ী আমাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছিল। দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে সমস্যা সমাধানের উপায় খুঁজতে, রাজনৈতিকভাবে সমাধান করতে আমি পদত্যাগ করছি। নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌরেল ওলির ইস্তফাপত্র গ্রহণ করেছেন। আর তারপরের পরিস্থিতি আমরা দেখাচ্ছি আপনাদের। প্রতিবাদ, বিক্ষোভ, উত্তাল নেপাল। মঙ্গলবার প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগ মূলত ছাত্র যুবদের বিক্ষোভের মাঝে পড়ে যখন তার ক্যাবিনেটের মন্ত্রীরাই একে একে দূরত্ব বাড়িয়ে পদত্যাগ করেন, তখনই দেশত্যাগের জল্পনা বাড়িয়ে পদত্যাগ করেন তিনি। কিন্তু এই কেপি শর্মা ওলি কে? তিনি কিভাবে তার উত্থান? আসুন ওলিরও কথা আপনাদের শোনাই। কেপি শর্মা ওলি নেপালের কমিউনিস্ট পার্টি UML এর সভাপতি। প্রধানমন্ত্রী হিসেবে এটা ছিল তার থার্ড টার্ম, অর্থাৎ তৃতীয় মেয়াদ। 2024 সালের 15ই জুলাই তিনি তৃতীয় মেয়াদের প্রধানমন্ত্রী পদে বসেন। 11ই অক্টোবর 2015 থেকে 24শে জুলাই 2016 এবং 15ই ফেব্রুয়ারি 2018 থেকে 13ই জুলাই 2021 পর্যন্ত নেপালের প্রধানমন্ত্রী পদে ছিলেন তিনি। ওলির জীবনের প্রথম দিকের তথ্য যা বলছে, 1952 সালের 23শে ফেব্রুয়ারি পূর্ব নেপালের তেরহাথুম জেলায় তিনি জন্মগ্রহণ করেন। নিম্ন মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠেন। অল্প বয়সেই জড়িয়ে পড়েন রাজনীতির সঙ্গে। 1970 সালের ফেব্রুয়ারিতে নেপালের কমিউনিস্ট পার্টিতে, অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ নেপাল, সেখানে যোগদান করেন। টানা 14 বছর কারাগারে কাটাতে হয় তাকে, যার মধ্যে 1973 থেকে 1987 সাল পর্যন্ত 4 বছর নির্জন কারাবাসও অন্তর্ভুক্ত ছিল বলে জানা যায়। সেখান থেকে মুক্তির পর ওলি তৎকালীন কমিউনিস্ট পার্টি অফ নেপাল তার কেন্দ্রীয় কমিটির সদস্য হন এবং 1990 সাল পর্যন্ত লুম্বিনী জোনের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দলের যুব শাখা ডেমোক্রেটিক ন্যাশনাল ইউথ ফেডারেশন বা DNYF প্রতিষ্ঠা করেন এবং এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। নেপালে বহুদলীয় ব্যবস্থা পুনরুদ্ধারের পরপরই 1991 সালে শুরু হয় সংসদীয় জীবন। 1993 সালে তিনি CPN-UML এর কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক বিভাগের প্রধান হন। 1994 সালে তিনি পলিট ব্যুরোতে নির্বাচিত হন এবং কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান নিযুক্ত হন। একই বছর তিনি প্রতিনিধি পরিষদে পুনর্নির্বাচিত হন এবং নেপালের নির্বাচিত কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। 1999 সাল টানা তৃতীয় মেয়াদে ওলি পুনর্নির্বাচিত হন এবং 1995 থেকে 2008 তিনি CPN এর সংসদীয় বিষয়ক বিভাগের প্রধান হিসেবে তার দায়িত্ব পালন করেন। 1999 সাল থেকে 2002 সাল পর্যন্ত তিনি সংসদে প্রধান বিরোধী দলের উপনেতা ছিলেন। 2006 সালের এপ্রিল থেকে 2007 সালের মার্চ পর্যন্ত ওলি অন্তর্বর্তীকালীন সরকারের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2013 সালে তিনি গণপরিষদে নির্বাচিত হন এবং পরবর্তীতে 4 ফেব্রুয়ারি 2014 সালে CA এবং আইনসভা সংসদে দলের নেতা নির্বাচিত হন। 3 বার নেপালের প্রধানমন্ত্রী পদে বসেন। তবু প্রবল বিক্ষোভ তাকে ঘিরে ছিলই। আর সেই প্রবল বিক্ষোভের মাঝে ওলির হাত ছেড়েছেন তার ক্যাবিনেটের মন্ত্রীরাই। তাদের দাবি, সরকার জনগণের কথা শোনে না। এই কেপি ওলি শর্মা, তিনি চীনের খুব ঘনিষ্ঠ। তার পদত্যাগ, আন্তর্জাতিক মহলের নজর রয়েছে সেদিকে। শ্রীলঙ্কা, বাংলাদেশের পর নেপাল, আমাদের দেশের প্রতিবেশী রাষ্ট্রে নৈরাজ্যের আগুন জ্বলেছে বারবার। অবশ্যই বন্ধুরাষ্ট্র নেপালের দিকে নজর রয়েছে এ দেশেরও। আমরা জানি আমাদের রাজ্যের উত্তরবঙ্গের দার্জিলিং লাগোয়া এই নেপাল।
সেখান থেকে বহু মানুষ এখানে আসেন ব্যবসার কাছে, এখান থেকে ওখানে আমদানি রফতানি এই সমস্ত কিছু চলে। ধাক্কা খাবে না তো আগামী দিনে? কেপি শর্মা ওলির পরবর্তী কে সামলাবেন সে দেশের গণতন্ত্র? প্রশ্ন এখন এটাই। নজর থাক আমাদেরও।